যে শিশু জন্মেছে কাল রাতে, খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, সুতীব্র মাতৃচিৎকারে। প্রতিটি বাবা মাই তাদের সন্তানকে লালন পালন করেন বুকের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে। চিরন্তন শাশ্বত এই ভালোবাসা। কিন্তু সন্তানের কাছ থেকে কি বাবা মা সবসময় পান উপযুক্ত প্রতিদান? চিরন্তন নিখাদ ভালোবাসার মূল্য কি বোঝে সব সন্তান? যদি বুঝত, তবে হয়তোবা বৃদ্ধাশ্রমে আশ্রিত বৃদ্ধ বৃদ্ধার অসহায় আকুতি ভরা চোখ আমাদেরকে দেখতে হতো না, শুনতে হতো না হাজারো মায়ের হাহাকার। কিন্তু সব সন্তানের ক্ষেত্রে কি একই কথা প্রযোজ্য? না, মোটেই না। আজ আমরা এমনই এক সন্তানের সত্য কাহিনী শোনাব। মা ছেলের এই ভালোবাসার গল্প শোনাতে এটিএন বাংলার ইগল টিম ছুটে চলেছে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায়। নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার কাশীপুর গ্রামের এই বাড়িতে বহু বছর আগে ঘর বাঁধেন মোহাম্মদ শওকত হোসেন এবং মমতাজ বেগম। 3 ছেলে আর 2 মেয়েকে নিয়ে ভালোই চলছিল তাদের দাম্পত্য জীবন। কিন্তু শনির দৃষ্টি নীরবে নিভৃতে ঢুকে পড়ে সুখের এই সাজানো সংসারে। ছোট ছেলে বেল্লাল যখন 2 বছরের শিশু, তখন হঠাৎ মারা যান তার বাবা মোহাম্মদ শওকত হোসেন। ধীরে ধীরে সংসারে নেমে আসে দরিদ্রের নির্মম ছোবল। ঠিক সেই সময় শক্ত হাতে হাল ধরেন মমতাজ বেগম তার সংসারকে বাঁচাতে। শুরু করেন অন্যের বাড়ির ঠিকাঝির কাজ। বুকের রক্ত পানি করে বড় করেন সন্তানদেরকে, বিয়েও দেন 2 মেয়েকে। দিনে দিনে বড় হয় 3 ছেলে। অভাগিনী মাকে একটু সুখের মুখ দেখাতে দিন মজুরের কাজে লেগে পড়ে তার বড় 2 ছেলে। সবকিছু মোটামুটি চলছিল। 2003 মা মমতাজ বেগম তারই পীর ভাই মোশাররফের মেয়ে মাহফুজা আক্তার রীতাকে ঘরে আনেন ছোট ছেলে বেলালের বউ করে। একবারের জন্য কি তিনি তখন বুঝতে পেরেছিলেন যে কি ভয়ঙ্কর এক কাল নাগিনীকে তিনি ঘরে ঢোকালেন? বিয়ের পর রীতা তার শাশুড়ি মমতাজের সাথে একসঙ্গে বসবাস করত। কিন্তু ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে রীতার আসল কুচক্রী চেহারা। অগস্ট 2007 সংসারে স্বাচ্ছন্দ্যের আশায় বেল্লাল পাড়ি জমায় সুদূর দুবাইতে। বউ রীতা এবং মা মমতাজ তখন একসাথে বাস করতেন। সুদূর প্রবাসী গিয়ে মায়ের প্রতি কর্তব্য বোধ যেন দ্বিগুণ হয়ে যায় মাতৃভক্ত বেলালের, যা ধীরে ধীরে চক্ষুশূল হয়ে দাঁড়ায় স্ত্রী রীতার কাছে। শুরু হয় শাশুড়ি বউয়ের দ্বন্দ্ব। সংসারের শান্তি রক্ষার খাতিরে এক পর্যায়ে রীতা তার 2 ছেলে রাফসান ও জিসান সহ হয় পৃথক ফতুল্লা থানার কাশীপুর সর্দারবাড়ি গ্রামে। আলাদা সংসার পেতেও মনের জ্বালা মেটেনি রীতার। শুরু হয় ষড়যন্ত্রের নীল নকশা বোনা। 17 রমজান 2011 পুত্রবধূ রীতা শাশুড়ি মমতাজ বেগমকে দাওয়াত করে আনে নিজ বাড়িতে। ইফতারের পর শাশুড়ি ফিরে যেতে চাইলে সুকৌশলে তাকে রেখে দেওয়া হয় মিথ্যা আদরের ভণ্ড নাটক করে। সেহরি শেষে সবাই আবারও ঘুমিয়ে পড়েন যে যার মতো। জেগে থাকে শুধু শয়তানের ধূর্ত দূত। রাতে কোন এক ফাঁকে নিজের মাকে আনিয়ে রেখেছিল রীতা। সবাই ঘুমে আচ্ছন্ন। রীতার মা আর রীতার পাপী হাত চেপে ধরে শাশুড়ি মমতাজের মুখ, গলা ও পা। এই রুমটিতেই থাকতেন রীতা আর তার 2 সন্তান। 17 রমজান রীতা এই ঘরেই পরিকল্পিতভাবে হত্যা করে তার শাশুড়িকে, আর তার সাথে ছিলেন রীতার মা। এই ঘরের পাশেই যে প্রতিবেশী খালেদা সেদিন প্রত্যক্ষ করেছিলেন প্রত্যেকটি দৃশ্য। আপনি সেদিন এখানেই ছিলেন? হ্যাঁ, ঘরেই ছিলাম। আচ্ছা, কি হয়েছিল সেদিন রাতে? তো আমরা 3:30 বাজে উঠবো। সেহরি খাওয়ার জন্য? হ্যাঁ, উঠবো। হ্যাঁ, আপে আজকে আমাকে 3টা বাজে ডাক দিচ্ছে। আমার কোনো সময় এইভাবে কেউ ডাক দেয় না। মুখা দিলাম, হেরাল্লা খাইয়ালে কোন সময় হইছে করতে পারি না। আমি নামাজ পড়া শুয়ে রয়েছি। কতক্ষণ পরে এই কান্দার আওয়াজ পাইতাছি। আওয়াজ পাওয়ার পরে তাড়াতাড়ি জানলা মেরেছি। উঠতে ইচ্ছা করতেছে না আমার, তারপরও কান্দা কমতেছে না। বাচ্চাও অনেক মানে শুনতেছে। হুইনা আসলে বাইরেছি, বাইরে গিয়ে দিই এটা ওর খাতের সাথে গিয়া দেলানো দেওয়া।
আওয়াজটা পাইতেছে, বললেন কি রীতা কি হয়েছে, কয় আমার শাশুড়ির প্রেশার হচ্ছে। তখন দেখি রীতার মায় রীতার শাশুড়ি উঠে রয়েছে, উপরে একটা মহিলা দাঁড়ানো, কিন্তু চেহারাটা আমি দেখি না। রীতা গো, এই মহিলাটার আমি চেহারা দেখি না, এটা কে? তখন ওইটা কয় কি আমার মা। আমি কই তো তোমার মারে খবর দিলা, আমি ঘরের লগে একটু খবর দিলাম, তুমি দরজা খোলো ওখানে, তুমি লগে লগে দরজা খুলে। এই যেমন আমার রাগ উঠতে গেছে, আর হ্যাঁ মার আওয়াজ বন্ধ হয়ে গেছে। তারপর আমার দরজা খুললো কতক্ষণ পর? এরপরও অনেকক্ষণ পরে খুলছে, পরে আমার আর সঠিক ভাবে ওই না কি সিনসিনারি আমার শিউর খেয়াল নেই গা। এই 2 রুমেই রীতা থাকতো, জি এবং রীতার শাশুড়ি যেদিন মারা যায় সেদিন এই রুমেই মারা যায়। হ্যাঁ, ভিতরে একটু আমরা সেই রুমটা যাই আসলে। হ্যাঁ, আপনি কোন জানলা থেকে দেখছিলেন? এই যে এখানে একটা খাট ছিল, এভাবে এখানে খাটে, এই জানলাটা দিয়ে উনি এইখানে ছিল। আচ্ছা, উনি এখানে ছিলেন, হ্যাঁ। আর আপনারা এই জানলা থেকে এই জানলাটা, হ্যাঁ এই জানলা দিয়ে। এগুলি সব উনি যদি অসুস্থ থাকতো প্রত্যেকটা জানলা লাগানো ছিল, খালি এই জানলাটা আবজানো ছিল এইভাবে। আমরা অনেক এইভাবে খুলছি করে সহ্য করতে না পারে ওনার শিক্ষা। হ্যাঁ, খাটটা ঠিক এইভাবে ছিল, এখানে এইভাবে গোল ইটা না এইভাবে ছিল। মাথার মধ্যে আসেই নাই যেন ওনার মারতেছে। তখন ঠিক গলার মধ্যে চিবি দিলে যেমন থেকে বাঁচাও বাঁচাও এমন করতেছে। একটু পরেই শব্দ শেষ। তখন আমার আবার টাকা দেখে আবার মাথা, তখন বলতেছে যে এটা কে, কি গো এটা কে আরেকটা। তখন যখন বলছে ওনার শাশুড়ি, তখন আমার আপা বলতে কি রে কিছু একটা হইতেছে। তখন আর ওনার শব্দ নাই, তখন বলতেছে কিছু একটা করতেছে, কিছু একটা করতেছে। তখন মনে করে আমার বাসুরে আমি তাতে ডাক টানছি। ভয়ঙ্কর এই ঘটনার খবর জানতে পেরে মমতাজ বেগমের দিন মজুর 2 ছেলে সাথে সাথে পৌঁছে যায় ঘটনাস্থলে। স্থানীয় ডাক্তার মমতাজ বেগমকে মৃত ঘোষণা করলে বেলালের 2 ভাই মৃত মাকে নিয়ে আসতে চায় তাদের নিজ বাড়িতে, কিন্তু সেখানেও আসে বাধা। স্থানীয় প্রভাবশালী ইউপি চেয়ারম্যান মোমিন শিকদারের চাপের মুখে পড়ে অসহায় দরিদ্র এই 2 ভাই। অবশেষে মমতাজ বেগমের স্বাভাবিক মৃত্যু হয়েছে এই মর্মে একটি স্ট্যাম্পের টিপসই দিয়ে মাকে নিজ গ্রামে আনতে সক্ষম হন তারা। সন্দেহ আগে উঁকি দিয়েছিল 2 ভাইয়ের মনে, আর তাই মাকে পোস্টমর্টম করান তারা। ভীষণ অবাক হন তারা যখন তারা শোনেন যে পোস্টমর্টম রিপোর্টে লেখা হয়েছে মৃত্যুর কোনো কারণ জানা যায়নি। আপনার মা মারা যাওয়ার পর আপনার ওই বাড়িতে গেলেন, যাওয়ার পরে পুলিশ আসলো, তারপর আপনারা মামলা করতে চাচ্ছিলেন, তো মামলা করতে পারলেন না কেন? আমরা ওই বাড়িতে আমরা আসলাম, আওয়ার পরে তাহার ভাইয়েরা মাটি মুটিতে অনেক লেগা ও চোরা যদি মুখ করতেছে। আমরা কই না, আমরা লাশ মাটি তুলব না, আমরা লাশ মাটি তুলব না, লাশ আমরা তদন্ত কইরা এবারে মাটি তুলব। কয় না, হেরা স্টক করে মারা গেছে। হেরা ওর ভাইয়েরা এরপরে যে শ্যামল নামে একটা নেতা আছে ফিল্ড মার্কেটের, হেরা আইলো। হেরা হওয়ার পরে কয়টা যদি জানতে লাশ নিতে হয় তাহলে একটা সুই দিয়ে লইয়া যায়। আমি কি আর সুই তুমি, তোর মা স্টক করে মারা গেছে। তোরা দেখছো ভাইয়া স্টক করছে নাকি? তোরা দেখছ? ওর বাইরে আমরা দেখছি স্টক করে তোর মা মারা গেছে। তা আমরা যেতে চাই না, আমাকে মনে করেন পাবলিকে মাথা মুখা উল্লা উল্লা হালাইছি। তো চেয়ারম্যানের কাছে গেলাম, চেয়ারম্যানের কাছে যাওয়ার পরে ডুয়ে গেল ওর ভাইয়েরা, আর শ্যামল নেতা ডুয়ে গেল। ডুয়ে যাওয়ার পরে আমার করতে না এনে শুইতি। কে করলো এটা? এটা কইল হইল চেয়ারম্যান এনে শুইত। তাই আমরা সারে বলা মাথা মুখা মুখ কোনো ঠিকঠাক নাই, আমরা শুইতে আনার পরে দেখি, এরপর সাথে সাথে লাশ আনার পরে দেখি পুলিশ আয়া পড়ছে। পুলিশ আওয়ার পরে ওরা সব পলাতক। কেন আমরা মারতে দেখি না, কিন্তু আমরা শুনছি এখানে এসে যে ওরা চিলাচিলি করছে, বাঁচানোর জন্য বহু চেষ্টা করছে, বহুত কিছু করছে। তারপরে এরা অনেকক্ষণ লাগাই দেখাইছে, ধরা বলে খোলে নাই। একজনে বলে জিজ্ঞেস, মহিলা জিজ্ঞেস কি হচ্ছে, পেশা করছে। তো হেরা ওই দুর্বল মনে করি পেশা উঠছে মনে করি হেরা গেছে পরে সকালবেলা লাশ এই অবস্থা। আমরা এটা শুনছি। আপনারা মামলা করতে গেছিলেন? মামলা করবো আমরা মনে করেন একটা, আমরা নীতি খাই, রিক্সা চালান? রিক্সা চালায় খাই। তাই আমাদের এমনি টাকা নাই, পয়সা নাই। কোর্টে গেলে আদালতে গেলে পরে ডুবলে টাকা চায়। তা আমরা টাকা পাবো কেন, কি করবো? মানে যে কই দেওয়া তো মানুষের আপনার আইনের কোনো খবর বার্তা লয় না, যে জিনিসটা বাস্তবে দেখে হয়তো কথা যাচ্ছে না। প্রবাসের নির্মম এই খবর পৌঁছে যায় মাতৃভক্ত বেলালের কাছে। অবশেষে মায়ের মৃত্যুর 3.5 মাস পর দেশে ফেরে বেলাল। দেশে ফিরে শুরু করে দেয় তার মায়ের রহস্যজনক মৃত্যুর কারণ খোঁজা। আপনি আপনার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে সে আপনার মাকে হত্যা করেছে পরিকল্পিতভাবে। জি, কেন? যখন আমি দেশে আসি, বিদেশ থাকতে শুনি যে আমার ওয়াইফ আমার মাকে মেরে ফেলে, তখন
এই কথা শোনার পর আমি বললাম যে আপনার আইনের ব্যবস্থা নেন, আইনের যেটা করে ওইটাই করবো। তো দেশে যখন আমি আসি, আসার পরে যখন আমি আমার এলাকায় আসি, আমার এলাকার লোকজনের থেকে শুনি যে আমার মারা তারা পরিকল্পিতভাবে এভাবে তারা গলা টিপে হত্যা করছে। তখন যে বাড়িতে আমার মা আমার ওয়াইফ থাকতো, আমি সেই বাড়িতে যাই। ওই বাড়িতে যাইয়া তাদেরকে আমি জিজ্ঞাসা করি যে আপনারা মিথ্যা কথা বলবেন না, যেটা সত্য ওইটাই বলবেন। হ্যাঁ, এও আপনার দুশ্মন না, এও আপনার দুশ্মন না। তো এরা আমারও বললো যে ভাই, আমরা যখন রাত্রে চিৎকারের আওয়াজ শুনি আমরা চমকে যাই যে কোন ঘরে, তখন আমরা বুঝতে পারি যে পাশের ঘরতে চিৎকারের আওয়াজ হইতেছে। তো আমরা পাশের ঘরে যাই, দেখি যে আপনার ওয়াইফের ঘরে এই চিৎকারের আওয়াজ হইতেছে। তো তারা বলতেছি দরজা খুলুন। তারা বলতেছে যে না, দরজা আমার শাশুড়ি ওই প্রেসার উঠলে এরকম করে ঘুমরায়। পরে তারা মানে ডেড বডি যখন মানে মারা যাওয়ার পরে তারা দরজা খুলা, তো লোকগুলা দেখে আমার শাশুড়ি আর আমার ওয়াইফ ওই ঘরের ভিতরে। আমার ওয়াইফে কি করতেছে, নিচে পানি পড়ে আছে, পানিগুলো পুষতেছে। আর আমার শাশুড়ি ওই পেছনে একটা দরজা আছে, দরজাতে আমার শাশুড়ির সাথে সাথে পালায় যায়। পরে আবার সে আইসা সে ডাক্তার নিয়ে আসার পরে এলাকার যে লোকজন যারা আছে এরা হাত দেখতে পায়, হাতের ভিতরে কামড়ের দাগ। তো তারা জিজ্ঞাসা করে কি ব্যাপার আপনার হাতে এরকম কামড়ের দাগ কেন? কয় আমার বিআইনে আমার হাতে কামড় দিছে। তো আপনার বিআইনে পেশাটা মরে গেছে, আপনার বিআইনে হাতে কামড় কি করে দেয়? হ্যাঁ, কয় বিআইনে হাতে কামড় দিছে। তো এরকম এলাকার লোকে যখন মানে ঘটনা তারা যখন ধমকাধমকি করতেছে, সাথে সাথে তারা আমার শ্বশুরবাড়ি এলাকার লোকজন তারা সাথে সাথে এখান থেকে পালায় যায়। তখন আমি আইসা তাদেরকে জিজ্ঞাসা করলাম, আমি জিজ্ঞাসার ভিতরে এরকম পাওয়ার পর আমি থানা পর্যায়ে যাই। থানায় যাইয়া এসআই আলমাস তার কাছে যাওয়ার পরে বলি যে ভাই আমার তো এই ব্যাপার, আমি তো বিদেশ ছিলাম, এই ব্যাপারটা তো কেস মামলা কি হয়েছে না হয়েছে আমি কিছুই জানি না, তা এটা কি করবেন? তো সে বললো এটা ক্যাটকেট করিস না, চুপ থাক, কি করতে হয় দেখবো না। তো 2-3 দিন ঘোরাঘুরি করে তাকে আমি কিছু মানে খরচপাতিরও কিছু একটা ব্যবস্থা করে দিই। সে ওই নেওয়ার পরে সে ভুলে যায়। তো একে একে আজকে কালকে বলতে সে আমারও বলে যে এটা তো এরকম পর্যায়ে গেছে যে এটা একটা ভিসারা রিপোর্ট আছে, ভিসারা রিপোর্ট ছাড়া এটা কেস করা যাবে না। এসআই যে আলমাস সে আমার একদিন ঢাকা মহাকালী নিয়ে যায় এই রিপোর্টের জন্য, বলে যে রিপোর্ট এটা তৈরি করে নিয়ে আসতে হবে। সে উপরে চলে যায়, প্রায় 1-1.5 ঘন্টা পরে সে আসে। আসার পরে বলে যে রিপোর্ট এটা হয় না, আমি এখানে আসলাম। তা আমি একটা জিনিস শিওর, তোর মারে বিষ খাওয়ানো হয় না। কথায় আছে পাপ নাকি বাপকেও ছাড়ে না। রীতা ও তার মায়ের এই জঘন্য কাজের একমাত্র সাক্ষী ছিল রীতার 7 বছরের ছেলে রাফসান। যদিও মায়ের হুমকির মুখে রাফসান ছিল নির্বাক, কিন্তু বাবার উপস্থিতিতে ধীরে ধীরে মায়ের আড়ালে সে অকপটে বলে যায় সেদিনের সেই লোমহর্ষক ঘটনা। তোমার নানি এবং তোমার মা যে তোমার দাদিকে মারছে তুমি তো দেখছো? হ্যাঁ, খাড়িতে পড়ে গেছে মাথায়। এই খাটে থেকে কেমনে পড়লো? মুখে যাতে একবার ঘুরে খাটাতে পড়ে গেছে। আর এই মাথার ভিতরে এই দুঃখ পেয়েছে, ফুলে গেছে। তারপর কি করলো? হ্যাঁ, তারপরে কি করলো? তারপরে এসে মুখে যাইটা মারলো, মাইরে কে ধরলো? হ্যাঁ, কে যাতা দিল? মায়ের পা ধরছে আর নানি মুখে যাচ্ছে। তোমাদেরকে এইসব কথা বলতে মানা করছে কে? আমার নানি আর আমার ওই বড় মা। কি বলছে? কইছে কবি না, কইলে তোর নানিরা তোর মারে ধরাই দিব। শুরু হয় আইনের দ্বারে দ্বারে মাতৃহত্যার বিচার চেয়ে বেলালের আনাগোড়া। কিন্তু পুরো ব্যাপারটাই বেলাল ঘটাচ্ছিল তার বউ রীতার অজান্তে। আইনের করিডোর পার হতে না পেরে বেলাল অবশেষে চিঠি লেখে এটিএন বাংলার বিবেকের কাছে প্রশ্ন অনুষ্ঠানে। সাথে সাথে পথে নামে ইগল টিম সত্যানুসন্ধানে। ইগল টিম সর্দারবাড়ি গ্রামের ইউপি চেয়ারম্যানের মুখোমুখি হলে বেশ গুটিয়ে যান ভদ্রলোক। অপমৃত্যু হোক, কোনো মৃত্যু হলে পরে প্রাথমিকভাবে জনপ্রতিনিধিরা এই বিষয়টা দেখেন, তারপরে প্রশাসন। আপনি ওখানে গিয়েছিলেন এবং এক পর্যায়ে পাড়া প্রতিবেশীরা যে সাক্ষ্য দিয়েছিল আপনি শুনেছিলেন? তারা কি বলেছে? এখন সন্দেহ হয়েছে যে রাত্রে যখন আওয়াজ হয়েছে তখন সন্দেহ হয়েছে আর হয়তো নিজেরা মারামারি বা দস্তাদস্তি হয়েছে। তারপরে তার 2 ছেলেকে ডেকে এনে আপনি এবং ওখানকার শ্যামল নামে এক তথাকথিত আওয়ামী লীগের নেতা আপনারা একটা রিটেন নিয়েছিলেন, যেখানে বলা হয়েছিল যে আমার মাকে মারা হয়নি, সে স্ট্রোক করে মারা গেছে। এটা কেন নিয়েছিল? চেয়ারম্যান সাহেব লিখছিল যে মা স্ট্রোক নাকি স্বাভাবিক মৃত্যু। এটা আমার কোনো সন্দেহ আপনি নাই। একজন ডাক্তার না হয়ে আপনি কি করে বুঝলেন যে স্বাভাবিক মৃত্যু? এটা তো খুব পরিষ্কার যে এইটা পরিকল্পিতভাবে লেখা হয়েছে এবং এসআইকে দেওয়া হয়েছে যাতে কোনো মামলা না হয়। এটা যদি বলেন বলতে পারেন। দায়িত্বটা আপনার নেওয়া উচিত ছিল।
আমি তো দায়িত্ব ওইভাবে নিয়েছি। ভুল দায়িত্ব নিয়েছি। হইতে পারে। আব্বু আমাকে কি বলেছিল তুমি? পা ধরছিল কে? মা। আর মুখে কাপড় দিছিল কে? হ্যাঁ, আমার নানি। এই শিশু বাচ্চা তার মায়ের বিরুদ্ধে কি স্টেটমেন্ট দেবে? আপনার দায়িত্ব নিয়ে এই বিষয়গুলোকে ফাইন্ড আউট করা উচিত ছিল, তা না হলে আপনি অ্যাজ এ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আপনি ব্যর্থ। নড়েচড়েই বসে থানার পুলিশ কর্মকর্তাগণ। যেদিন তোমার দাদি মারা যায় সেদিন তুমি বাসায় ছিলা, ওই একই রুমে। কি দেখছিল রাত্রে? মুখে যাইতা মাছ সব মানুষে এই দরজা টুকাইতেছে, মাছ মাইরে পাল্লা দরজা খুলছে মতো। আমার নানি গেছে গা পিছে, আমাকে দুইটা দরজা ছিল, পিছের দরজাটা পলাই গেছে গা। আর তোমার মা ভালো ছিল? হ্যাঁ। স্টেটমেন্ট ক্লিয়ার? মামলা নেওয়া যেতে পারে 100%। মার্ডার কেস। মামলাটা নিতে পারেন, বাদী উনি হবে, তাই তো? আপনি আপনার মায়ের বড় মেয়ে? হ্যাঁ। অবশেষে সমস্ত তথ্য, আলামত ও রীতার ছেলে রাফসারের বয়ানের ভিত্তিতে গত 26শে ফেব্রুয়ারি 2012 তারিখ গ্রেপ্তার করা হয় নিজ কুচক্রী ঘৃণ্য রীতাকে। নিজে একজন মা হয়েও যে কিনা সহ্য করতে পারেনি অন্য একজন মায়ের অধিকার। ওর কারণে আমার এত কিছু, তারপর আমি মুখে কাপড় দিয়ে নাকে মুখে কাপড় দিয়ে মারছে। সে হারটা এসে পরে লোকজন এই পাশ দিয়ে এই করতেছে, তারপরে ওমরা দরজা হালকা ছিল, ওই দরজাটা করাইছে। এর প্রতি আমার খুব আছিল, আমি হারে মারছি। মায়ের একধার দুধের দাম কি কখনো শোধ করা যায়? যায় না। আমি চাই যে আমার মারে যেভাবে মারছে, আমার মার বিচার চাই, আর কিছু চাই না আপনার কাছে। এটিএন বাংলার কাছে আমার এইটাই আবেদন স্যার, আপনাদের মাধ্যমে যে আমি মায়ের হত্যাকারীর বিচার যে পাই স্যার। মা ডাকের মতো শান্তি কি পৃথিবীর অন্য কোনো ডাকে পাওয়া যায়? যায় না। হাজার সন্তান নয়, বেলালের মতো একজন সন্তানই যথেষ্ট নিজের মাতৃজীবনকে সার্থক করতে। নিজের সংসার, প্রেম, সবকিছু বিসর্জন দিয়ে বেলাল কঠিন প্রাণহীন এই সমাজকে দেখিয়ে দিয়েছে মাতৃভক্তির চরম নমুনা। বেলালের মতো সন্তান এখন বড়ই প্রয়োজন আমাদের ঘুণে ধরা এই সমাজের জন্য। আপনারা আজকে এই অনুষ্ঠানে যারা দেখছেন, কিংবা আপনারা যারা চারপাশে যে মানুষগুলোর সাথে মিশছেন, সবার কাছে আমাদের এই বক্তব্য, রাষ্ট্রের ক্ষমতাধর যে কোনো ব্যক্তি যদি আপনার অধিকার নিয়ে ছিনিমিনি খেলে, তাহলে আমরা কাউকে ছেড়ে কথা বলবো না। আমরা অধিকারের পক্ষে, আমরা মানুষের অধিকারের পক্ষে, আমরা গণতন্ত্রের পক্ষে। আমরা চাই ক্ষমতা অপব্যবহার করে এই দেশকে কেউ যেন কোনো সময় কলুষিত না করে। আপনার চারপাশে এই ধরনের যে কোনো ঘটনা আমাদেরকে লিখতে পারেন। আমাদেরকে লেখার ঠিকানা পরিচালক বিবেকের কাছে প্রশ্ন, এটিএন বাংলা, 98 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ওয়াসা ভবন, 2য় তলা, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদেরকে ফোন করতে পারেন 01917016-897। আমরা জানি এই রাষ্ট্র একদিন সুশাসন রাষ্ট্রে পরিণত হবে। সব রাত একদিন ভোর হয়ে যায়, সেই ভোরের অপেক্ষায় আমরা আছি। যেদিন রাষ্ট্র হবে একটি জনকল্যাণমুখী রাষ্ট্র। এই রাষ্ট্র নিরাপত্তা দেবে আমার, আপনাদের সবার। রাষ্ট্র উপরে তুলে ধরবে মানবাধিকারকে। আপনি কি নির্যাতিত, লঙ্ঘিত হয়েছে কি আপনার মানবাধিকার? তাহলে আমাদেরকে জানান। আমাদের ইগল টিম ছুটে যাবে আপনাদের কাছে।